প্রিয় শিক্ষার্থী, এই করোনা মহামারী পরিস্থিতির মধ্য দিয়ে তোমরা সবাই আশা করি সুস্থ আছো। সবাই সুস্থ আছি। এখনো যারা সুস্থ আছি আমরা শুকরিয়া আদায় করি। তো গত 17ই মার্চ থেকে আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু আমরা লেখাপড়ায় যদিও বাস্তবিক ক্ষেত্রে পিছিয়ে গেছি, তারপর চেষ্টা করছি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের লেখাপড়ার অগ্রগতি সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আমি নুর আলম শিকদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। তোমাদের আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন সম্পর্কে প্রাথমিক আলোচনা করব। ধারাবাহিকভাবে পরবর্তীতে তোমাদের সৃজনশীল পদ্ধতিতে অঙ্কের সমাধান শেখাবো। তো দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন, এখানে মূলত 3 ধরনের সম্পত্তির হিসাব রাখা হয়: স্পর্শনীয় সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি এবং ক্ষয়িষ্ণু সম্পত্তি। দৃশ্যমান বা স্পর্শনীয় যে সম্পত্তিগুলো, এই সম্পত্তিগুলো ব্যবহারের ফলে এর যে ব্যয়টা বিভিন্ন বছরের মধ্যে বন্টন করা হয়, এটাকে বলে অবচয়। অদৃশ্যমান সম্পদের যে ব্যয়টা বিভিন্ন বছরের মধ্যে বন্টন করা হয় তাকে বলা হয় অবলোপন। আর ক্ষয়িষ্ণু সম্পত্তি হচ্ছে যে সম্পত্তি খনি থেকে বারবার উত্তোলনের ফলে একসময় নিঃশেষ হয়ে যায়, প্রতি বছর যে পরিমাণ নিঃশেষীকরণ করা হয় তাকে বলা হয় অবলোপন। তাহলে আমরা বলতে পারি দৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে অবচয়, অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে অবলোপন এবং ক্ষয়িষ্ণু সম্পত্তির ক্ষেত্রে অবক্ষয় হয়ে থাকে। তো আমরা যদি এখানে মূলত একাদশ বা দ্বাদশ শ্রেণীর জন্য এই অবচয়, অবলোপন এবং অবক্ষয়ের মধ্যে অবচয়টা বেশি গুরুত্বপূর্ণ। আজ অবচয় নিয়ে আলোচনা করব। অবচয় কি? তো যদি সহজেই বলে ফেলি, আমরা হয়তো আমাদের অনেকই ধারণা যে অবচয় হচ্ছে মূল্য হ্রাসজনিত ক্ষতি। কথাটা ভুল নয়, কিন্তু আমি যদি ব্যাখ্যাটা এভাবে দেই, স্থায়ী সম্পত্তির মোট ব্যয়কে আনুমানিক আয়ুষ্কালের মধ্যে বন্টন করার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে অবচয়। স্থায়ী সম্পত্তির মোট মূল্যকে আনুমানিক আয়ুষ্কালের মধ্যে বন্টন করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে অবচয়। তো এখানে আমরা যদি শুধুই অবচয়ের কথা চিন্তা করি সেটা হবে না, কারণ এই স্থায়ী সম্পত্তিটা আমাদের আগে অর্জন করতে হবে। তাহলে আমাদের যে ধাপগুলো, আমাদের প্রথমে স্থায়ী সম্পত্তি অর্জন করতে হবে, এই স্থায়ী সম্পত্তি ব্যবহার করব এবং প্রয়োজন শেষে স্থায়ী সম্পত্তি বিক্রি করে ফেলতে পারি। তো আমাদের এই স্থায়ী সম্পত্তি অর্জন, ব্যবহার এবং বিক্রয় পর্যায়ে যে লেনদেনগুলো ঘটে থাকে, সেই লেনদেনগুলোর জাবেদা করতে হয়। আমাদের এখানে সৃজনশীল পদ্ধতিতে প্রায়ই জাবেদা বা খতিয়ান এসে থাকে। তো আমরা যদি জাবেদা পারি তাহলে অটোমেটিক্যালি খতিয়ান করতে পারবো। আমরা যখন কোনো স্থায়ী সম্পত্তি অর্জন করব তখন এটার জন্য জাবেদা হবে ওই সংশ্লিষ্ট স্থায়ী সম্পত্তি ডেবিট, নগদান বা ব্যাংক ক্রেডিট। এরপর ওই সম্পত্তি যখন ব্যবহার করব তখন এর জন্য জাবেদা হবে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এরপরে আসি, এই সম্পত্তি প্রয়োজন শেষে যদি বিক্রি করি তখন নগদ টাকা পাবো। নগদান ডেবিট হবে। যত পঞ্জীভূত অবশ্যই ইতিমধ্যে ক্রেডিট করেছি তাকে ডেবিট করব। আর এই সম্পত্তি বিক্রি করার সময় লাভ বা ক্ষতি হতে পারে। যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিটাকে আমি ডেবিট করব, আর যদি লাভ হয় লাভ ক্রেডিট হবে। পরবর্তীতে এই যে সম্পত্তিটা আমি অর্জন করেছি, ডেবিট করছি, এই সম্পত্তি এখন বিক্রি করে ফেলতেছি, সম্পত্তি তখন ক্রেডিট হয়ে যাবে। তো আমি যদি তোমাদের বোর্ডে এই সম্পত্তি অর্জন, ব্যবহার এবং বিক্রয়ের জাবেদাগুলো লিখে দেই তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে হচ্ছে সম্পত্তি অর্জনের জন্য
এই সম্পত্তি অর্জন বলতে এখানে ক্রয় মূল্য এবং আনুষঙ্গিক খরচ সব একত্রে যোগ হবে। তাহলে অর্জন বা ক্রয়ের জন্য সম্পত্তি ডেবিট, নগদান বা ব্যাংক ক্রেডিট। এই সম্পত্তির ক্রয় মূল্য, সম্পত্তির সংস্থাপন ব্যয়, আনুষঙ্গিক যত খরচ আছে সম্পত্তির মূল্যের সাথে যোগ করতে হবে। এরপর আছে সম্পত্তি ব্যবহারের জন্য সম্পত্তি ব্যবহারের জন্য যেটাকে আমরা বলতেছি অবচয়ের জন্য। তাহলে জাবেদা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এই অবচয়কে আয় বিবরণীর মাধ্যমে স্থানান্তর করতে হয়, তখন জাবেদা দিতে হয় আয় বিবরণী ডেবিট আর অবচয় ক্রেডিট। তো পরবর্তী পর্যায়ে আমাদের এই সম্পত্তিটা যখন ব্যবহার শেষে বিক্রি করে ফেলবো, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, সুযোগ দেওয়া হলো, অথবা লিখে রাখতে পারবে। এরপরে সম্পত্তি বিক্রির জন্য এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে লাভে বিক্রয়। লাভে বিক্রয়, প্রশ্ন আছে লাভ কিভাবে হবে? যদি পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ, আর যদি পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি। সেগুলো আমরা সৃজনশীল পদ্ধতিতে সামনে আলোচনা করব। তো নগদান ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় ডেবিট, সম্পত্তি ক্রেডিট, সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্রেডিট। যদি আমরা লাভে বিক্রি করি তাহলে নগদান ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় ডেবিট, আর সম্পত্তি ক্রেডিট আর সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্রেডিট। এই সম্পত্তি যদি ক্ষতিতে বিক্রি করি তাহলে এখানে হবে ক্ষতিতে বিক্রি করলে নগদান ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় ডেবিট, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, আর ওই সংশ্লিষ্ট সম্পত্তিটা ক্রেডিট হবে। তো এই জাবেদাগুলো অনুযায়ী আমাদের যেহেতু খতিয়ান করতে হবে, খতিয়ানটা আর এখানে দেখাবো না, খতিয়ান যখন প্র্যাকটিক্যালি সৃজনশীল করব তখন শেখাবো তোমাদের। এখন এই যে সম্পত্তি ব্যবহার করতেছি অবচয়, এই অবচয় ধার্যের কৌশল জানতে হবে। অবচয় ধার্যের অনেকগুলো পদ্ধতির মধ্যে তোমাদের একাদশ বা দ্বাদশ শ্রেণীর জন্য আমি 5টা পদ্ধতি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। এই সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতির আরও বিকল্প নাম আছে সমকিস্তি পদ্ধতি। এরপর আসি ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এরপর আসি উৎপাদন একক পদ্ধতি, তারপর আছে কর্মঘণ্টা পদ্ধতি এবং বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। এখন তোমাদের ধারাবাহিকভাবে প্রথমে যদি বলি সরলরৈখিক পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক আয়ুষ্কাল। এখানে ক্রয় মূল্য বলতে শুধু সম্পত্তির অরিজিনাল ক্রয় মূল্যকেই বোঝায় না, সম্পত্তি অর্জন করতে যত ব্যয় আছে সব ব্যয়কেই বোঝায়।
তো আমি এখানে এটাও বলতে পারতাম সম্পত্তির মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক আয়ুষ্কাল। কথা হচ্ছে যদি আনুমানিক আয়ুষ্কাল না দেওয়া থাকে সেই ক্ষেত্রে যদি তোমার সম্পত্তির অবচয়ের হার দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই সরলরৈখিক পদ্ধতিতে বিকল্প সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে গুণ অবচয়ের হার। তো আমরা পরীক্ষার হলে যদি অবচয়ের হার পাই তাহলে অবচয়ের হার এই সূত্র দিব, যদি অবচয়ের হার না দিয়ে আয়ুষ্কাল থাকে তাহলে প্রথম বিকল্পের প্রথম সূত্রটা প্রয়োগ করব। এবার আসি ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, এখানে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। অর্থাৎ সব পদ্ধতিতে সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে, একমাত্র ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না। এখানে সূত্র আছে অবচয় সমান অবচয়যোগ্য মূল্য গুণ অবচয়ের হার। কিন্তু সাধারণ প্রায়ই এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার দেওয়া থাকে না। যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার না দেওয়া থাকে তাহলে এখানে অবচয়ের হার বের করার সূত্রটা হচ্ছে %% ভাগ n গুণ 2। 100% শতকরা করার জন্য n হচ্ছে আয়ুষ্কাল এবং গুণ হচ্ছে 2। তো এরপরে আসি উৎপাদন একক। আচ্ছা, বর্ষ সংখ্যাটা আগে শেষ করে দিই। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। অবচয় সমান ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য গুণ উপরে অবশিষ্ট বছর আর এখানে বর্ষ সংখ্যার সমষ্টি। যে বিষয়টা বিশেষভাবে লক্ষ্য করতে হবে, এই অবশিষ্ট বছর এবং বর্ষ সংখ্যার সমষ্টি আমার বইতে দেওয়া থাকবে না। এখানে আমার বইতে দেওয়া থাকতে পারে ক্রয় মূল্য আর ভগ্নাবশেষ মূল্য। তাহলে অবশিষ্ট বছর কিভাবে বের করব, বর্ষ সংখ্যার সমষ্টি কিভাবে বের করব সেটা জানবো। এবার অবশিষ্ট বছর বের করার জন্য দুইটা পদ্ধতি আছে। প্রথমটা n-t-1। n হচ্ছে আয়ুষ্কাল, t হচ্ছে তম বছর, অর্থাৎ কোন বছরের অবচয়, প্রথম বছর টির মান 1, দ্বিতীয় বছর টির মান 2, তৃতীয় বছর টির মান 3। এবার এর যে বিকল্প একটা সূত্র আছে, সূত্র বলবো না এটা, তো এই বিকল্পটা হচ্ছে আমরা ধরলাম যে আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। তাহলে সেই ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সংখ্যাগুলো এভাবে ক্রম পর্যায়ে সাজাবো। ঠিক শেষ বছরটাকে শুরুতে নিয়ে আসবো। তাহলে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তার মানে আমার যদি প্রথম বছরে অবচয় হয় অবশিষ্ট বছর হবে 10, দ্বিতীয় বছরে অবচয় হলে অবশিষ্ট বছর হবে 9, তৃতীয় বছর 8, চতুর্থ বছর 7, পঞ্চম বছর 6। এইটা হচ্ছে অবশিষ্ট বছর নির্ণয় করার একটা টেকনিক। তো আমি একটা প্রমাণ করে দেখাইতে পারি। মনে করো আমি সপ্তম বছরে অবচয় বের করব, তার অবশিষ্ট বছর যে 4 হয় সেটা একটু প্রমাণ করে দেখাবো।
তাহলে দেখো এন আয়ুষ্কাল 10 বছর বিয়োগ সপ্তম বছরে যেহেতু 7 বিয়োগ 1, ফলাফল 10 বিয়োগ 7 থেকে একবার দিলে 6, কত হয় 4। তো দেখো সপ্তম বছরের অবসর বের করার সময় অবশিষ্ট বছর আছে 4। আমি এইভাবেও করতে পারি, সূত্রটা প্রয়োগ করেও করতে পারি অবশিষ্ট বছর নির্ণয় করাটা। এরপরে আসি বর্ষ সংখ্যার সমষ্টি কিভাবে নির্ণয় করতে হবে। বর্ষ সংখ্যার সমষ্টি এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। যদি সেই কাল্পনিক 10 বছর হয় তাহলে 10 যোগ 1 ভাগ 2। তো দেখো 10 গুণ 11 ভাগ 2 তাতে হয় 55। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এবার আসি আমরা উৎপাদন একক পদ্ধতি এবং কর্মঘণ্টা পদ্ধতি, এই দুইটা পাশাপাশি করতেছে এই জন্য যে এই দুইটা পদ্ধতির মধ্যে একটা মিল আছে। দেখো প্রথমে উৎপাদন একক পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতিতে অবচয় সমান ক্রয় মূল্য অবচয় সমান সরাসরি সূত্রটা দেই, বার্ষিক উৎপাদন গুণ একক প্রতি অবচয়। এই একক প্রতি অবচয়টা আমাদের দেওয়া থাকবে না। একক প্রতি অবচয় এর সূত্রটা হবে ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক উৎপাদন। তো কথাটা হচ্ছে একক প্রতি অবচয় যদি কোনো সৃজনশীল দেওয়া থাকে তাহলে তার একটু করা লাগতেছে না। তাহলে বার্ষিক উৎপাদন গুণ একক প্রতি অবচয়, একক প্রতি অবচয়ের সূত্রটা ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক আয়ুষ্কাল। এখন কথা হচ্ছে যেহেতু বলেছি যে উৎপাদন একক পদ্ধতি এবং কর্মঘণ্টা পদ্ধতি প্রায় এক কোয়ালিটির, তাহলে দেখো কর্মঘণ্টা পদ্ধতি কি হয়। কর্মঘণ্টা পদ্ধতির সূত্র হচ্ছে অবচয় সমান বার্ষিক উৎপাদনের পরিবর্তে এখানে হবে কর্মঘণ্টা, আর একক প্রতি অবচয়ের জায়গায় এখানে হবে ঘন্টা প্রতি অবচয়। তাহলে প্রত্যেক মানে এককের জায়গায় ঘন্টা, ঘন্টা প্রতি অবচয় ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক, এই উৎপাদনের পরিবর্তে আছে কর্মঘণ্টা। তাহলে আনুমানিক মোট কর্মঘণ্টা দিয়ে ভাগ দিলে আমার ঘন্টা প্রতি অবচয় বেরোবে, আর এই বার্ষিক কর্মঘণ্টার সাথে ঘন্টা প্রতি অবচয় গুণ করলে আমি বার্ষিক অবচয়ের পরিমাণ পেয়ে যাব। তো আমাদের আমি আর একবার একটু সামারিটা বলি যে এই দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন করতে গেলে আমাদের কি করণীয়। সর্বপ্রথম আমাদের কার হিসাব করতে হবে এটা জানতে হবে। তাহলে আমি করব হচ্ছে দৃশ্যমান স্পর্শনীয় সম্পত্তির, অস্পর্শনীয় সম্পত্তির আর আছে ক্ষয়িষ্ণুয় সম্পত্তির। স্পর্শনীয় সম্পত্তির ক্ষেত্রে হচ্ছে অবচয়, অস্পর্শনীয় সম্পত্তির ক্ষেত্রে হচ্ছে অবলোপন, আর ক্ষয়িষ্ণুয় সম্পত্তির উপর অবক্ষয়। এবার অবচয় কি তাই শিখলাম। অবচয়ের প্রয়োগ ক্ষেত্র অর্থাৎ অবচয় তোমার এই লেনদেনগুলোর প্রয়োগ ক্ষেত্র, লেনদেনগুলোর সংগঠিত হওয়ার সময় কি জাবেদা হয় এর মাধ্যমে খতিয়ান করতে হবে, এবং এই যে অবচয় হলো এই অবচয়টা কোন কোন উপায় বের করা যায় আমরা 5টা পদ্ধতি শিখালাম। আমাদের একাদশ বা দ্বাদশ শ্রেণীর জন্য এই 5টা পদ্ধতি ইনশাল্লাহ যথেষ্ট। তো পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে
সৃজনশীল পদ্ধতিতে অঙ্কের সমাধান করব, তার আগে অবশ্যই এই ক্লাসটা একটু সূক্ষ্মভাবে দেখতে হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।